আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আজকের এই ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই যে যেখানেই থাকো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা মূলত আজকে দুটো বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। একটি হচ্ছে হেনরির সূত্র, যেটা বোর্ডে লিখেছি। আরেকটি আমরা দ্রাব্যতার কিছু গাণিতিক সমস্যায় যাব। তোমরা এক দুজন গার্ডিয়ানও গত ক্লাসে আমার সাথে কথা বলেছিল ক্লাসের পরে, যে অঙ্ক যদি একটু জুমে হয় তাহলে ওরা কথা বলতে পারে, সুবিধা হয়। এখন কিন্তু তোমরা অনেকেই ফেসবুক লাইভের কথা বলেছো যে তাতে আমরা পরে ভিডিওটা দেখতে পারি, আর না হলে ভিডিওটা ভেঙে যায়। এখন এটা তোমাদের ইচ্ছা, যদি তোমরা আশা পোষণ করো যে জুমে করা যায় তাহলে আমার সাথে কথা বলবা তোমরা, বা কমেন্টস করলে আমি সেই হিসেবে সিদ্ধান্ত নিব, না হলে আপাতত আমরা ফেসবুক লাইভেই থাকব। তবে কোনো টপিক আলোচনার সময় যদি তোমাদের কোনো অসুবিধা হয়, যেই হোক, যারা ক্লাসে থাকবা যেই হোক, তো মনে হয় ভালো হয় যে তুমি যদি তখন একটু, যখন আমি সময় দিব বলার যে ক্লিয়ার কিনা, এটা তো আমি বলি, সমস্যা আছে কিনা এটা বলি, তখন একটু কথা বলবা, তাহলে ভালো হয়। আচ্ছা, ম্যাক্সিমামই তাই ফেসবুক লাইভে থাক স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা ফেসবুক লাইভেই থাকবো। আমরা তো সেই সিদ্ধান্তেই আছি। ঠিক আছে, আমরা ওটাই থাকবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে সকালের দিকে কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম, কিছু প্রশ্ন তোমাদের ওখানে দিয়েছি। ওইটার একটি গাণিতিক সমস্যার মধ্যে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে 3 শীট 23 নাম্বার পেজের 3 নাম্বার সমস্যাটা নিয়ে আমরা শেয়ার করব। আচ্ছা দেখো, °C ও 50°C সেলসিয়াসে দ্রাব্যতা 60 ও 80, অর্থাৎ 30°C এবং 50°C তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 60 এবং 80। তারপরে বলল 50°C তাপমাত্রার 50° গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30°C শীতল করলে শীতলে কি পরিমাণ দ্রব্য বেরিয়ে আসবে? এইটা হচ্ছে সমস্যা। তাহলে দেখো, 30°C ও 50°C তাপমাত্রায় দ্রাব্যতা 60 ও 80,
50°C তাপমাত্রার 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যদি শীতল করা হয়, একটু দেখো আমরা যদি অঙ্কটা এভাবে যাই, বোর্ড পরীক্ষায় এই জাতীয় সমস্যার সমস্যা মাঝে মাঝে এসেছে। অর্থাৎ আমাদের কাছে দেয়া হয়েছে 50°C তাপমাত্রার, এর মধ্যে 50 গ্রাম দ্রবণ আছে, 50 গ্রাম দ্রবণ আছে, দ্রবণটা সম্পৃক্ত। তাহলে 50°C তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ এখানে আছে। এইটাকে শীতল করে 50 থেকে 30°, তার মানে 20°C তাপমাত্রা কমিয়ে ফেলা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কিছু পরিমাণে লবণ নিচে জমা হবে। এই নিচে কি পরিমাণ লবণ জমা হবে, এইটুকু কতটুকু সঞ্চিত লবণ, এইটাই বের করতে হবে। এই দ্রবণ এর নিচে কিছু লবণ জমা হবে, কতটুকু লবণ জমা হবে 30°তে, এটাই বের করতে হবে। যখন 50 তখন তার দ্রাব্যতা 80, 50-এ দ্রাব্যতা 80 আর 30-এ দ্রাব্যতা 60। এই হচ্ছে সমস্যা। একটু দেখো, ভালো করে বুঝতে হবে। আমরা স্লো চলি তাও ভালো, কিন্তু ক্লিয়ারলি আগাবো। 50°C থেকে 30°C নেওয়া হলো, ঠান্ডা করা হয়ে গেছে। 50°C আমাদের হাতে 50 গ্রাম দ্রবণ ছিল, পানি প্লাস লবণ, কিন্তু ওই অবস্থায় দ্রাব্যতা হচ্ছে 80, এই অবস্থায় দ্রাব্যতা হচ্ছে 80। এইটাকে ঠান্ডা করে যখন 30-এ নিয়ে যাওয়া হলো, তখন ওই দ্রাব্যতা কমে 60 হয়ে গেছে। এতে কিছু পরিমাণে লবণ নিচে জমা হবে, ওইটা বের করতে হবে। আমরা এই সমস্যাটা দুই ভাবে সমাধান করতে পারি। এক, সূত্র প্রয়োগ করে, দুই, ঐকিক নিয়মে। আমি দুটোই দেখাবো। এটা হচ্ছে 3 নাম্বার, এইটা আমরা ঐকিক নিয়মে দেখাবো, তাতে ব্রেনটা স্পষ্ট হয়। তারপরে একই নিয়মের আরেকটা আছে 6, ওইটা আমরা দেখাবো সূত্র দিয়ে, তাতে তোমাদের দুটোর প্রয়োগই হয়ে যাবে। তাহলে আমরা এখন এইটাই যাচ্ছি ঐকিক নিয়মে। এবার আসো, 50°তে দ্রাব্যতা হচ্ছে 80, তাহলে আমরা কথা বলতে পারি 50°C তাপমাত্রায় দ্রাব্যতা 80। অর্থটা কি? এর অর্থ হচ্ছে 100 গ্রাম পানিতে লবণ থাকবে 80 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম পানিতে লবণ থাকবে 80 গ্রাম। তাহলে 100 গ্রাম পানিতে লবণ 80 গ্রাম, তাহলে দ্রবণ কতটুকু? অতএব দ্রবণের পরিমাণ 100 যোগ 80 সমান 180 গ্রাম। তাহলে 50°C তাপমাত্রায় দ্রাব্যতা 80, এর অর্থ 50°C তাপমাত্রায় 100 গ্রাম পানিতে লবণ থাকবে 80 গ্রাম। 50°C তাপমাত্রায় 100 গ্রাম পানিতে লবণ থাকবে 80 গ্রাম। তাহলে দ্রবণের পরিমাণ 100 যোগ 80, 180। এখন একটু তাকাও, আমরা এখন যে কাজটা করব, এই যে 50 গ্রাম দ্রবণ, এর মধ্যে লবণ কতটুকু এবং পানি কতটুকু, এইটা আলাদাভাবে বের করব।
তো দ্রাব্যতা যেহেতু 80, কাজে নিয়ম হচ্ছে 180 গ্রাম দ্রবণে লবণ থাকবে 80 গ্রাম এবং পানি থাকবে 100 গ্রাম। তুমি যেটা বের করো তোমার ইচ্ছা, মনে করো আমরা পানি বের করি, বিয়োগ করে লবণ বের করব। অতএব তাহলে আমরা লিখতে পারি 180 গ্রাম দ্রবণে 180 গ্রাম দ্রবণে পানি থাকে 180 গ্রাম দ্রবণে পানি থাকে 100 গ্রাম। তাহলে আমাদের ওখানে আছে হচ্ছে 50 গ্রাম দ্রবণে পানি থাকে, তাহলে 100 গুণ 50 ভাগ 180 সমান সমান, আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে যা পাবো 100 গুণ 50 ভাগ 80 অর্থাৎ 62.5 গ্রাম। 62 তাহলে কি হলো, এরকম তো হওয়ার কথা না। 50 গুণ 100, দেখি আর একটু, 100 গুণ 50 ভাগ 180 27.77 গ্রাম। তাহলে 180 গ্রাম দ্রবণে পানি থাকে 100 গ্রাম, তাহলে 50 গ্রাম দ্রবণে পানি থাকে 27.77 গ্রাম। তাহলে এইটা পানি, তাহলে লবণ কতটুকু? অতএব লবণের পরিমাণ 50 বিয়োগ 27.77, তাহলে এইটুকু লবণ আছে ওর মধ্যে। কতটা সেইটা? তাহলে 50 বিয়োগ 27.77 22.23 গ্রাম। তাহলে এই যে 50 গ্রাম, এই 50 গ্রাম দ্রবণে আসলে পানি আছে উপরে, যেটুকু পানি, এই পানি হচ্ছে 27.27 গ্রাম, আর এর ভেতরে যতটুকু লবণ ছিল সেই লবণটা হচ্ছে 22.23 গ্রাম। এখন একটু বোঝার ব্যাপার, কেন এটা লিখলাম সেটা হচ্ছে, যখন এইটা 50 থেকে 30-এ আসবে, পানি কিন্তু পানি থেকে যাবে। শুধু দ্রাব্যতা কমার জন্য পানির লবণ ধারণ ক্ষমতা কমে যাবে, কিন্তু পানি 50-এও যা, তার মানে ঠান্ডা করলে দ্রাবক কমে না, দ্রাবকের দ্রব্য ধারণ করার ক্ষমতা কমে যায়। এটি হচ্ছে ফ্যাক্টর। কাজেই তাহলে এই অবস্থায়ও এর মধ্যে পানি যা, পরবর্তীতেও পানিটাই। আচ্ছা, তো এখন এবার আসো, তাহলে এইটা হয়ে গেল। এখন আমরা যাব 30 ডিগ্রি সেলসিয়াসে। 30 ডিগ্রি সেলসিয়াসে বললো ওরা দ্রাব্যতা 60, তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস মানে 30 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা 60, অর্থ কি? এবার আসো, 100 গ্রাম পানিতে লবণ থাকবে 60 গ্রাম। যেহেতু দ্রাব্যতা 60, এর অর্থ হচ্ছে 100 গ্রাম পানিতে লবণ থাকবে 60 গ্রাম। এখন আমাদের পানি কতটুকু, এই যে দ্রবণে পানির পরিমাণ, তাহলে পানি তো হচ্ছে 27.27, তাহলে এই 27.27 পানি তো ওই জায়গায় একই আছে, 27.77 গ্রাম পানিতে লবণ থাকবে। তাহলে 60 গুণ 27.77 ভাগ
100। এখন 30 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা 60। এর অর্থ হচ্ছে 100 গ্রাম পানিতে লবণ থাকবে 60 গ্রাম। তাহলে আমাদের পানি যেহেতু 27.77, কাজেই তাহলে এই 27.77 গ্রামে পানি মানে লবণ থাকবে। যদি আমরা বের করি তাহলে 27.77 ইন্টু 60 ভাগ 100, 16.662, 16.662 গ্রাম। এর অর্থ কি? যখন এইটাকে শীতল করে আমরা 30-এ আনবো, আগে লবণ ছিল এই কয় গ্রাম, এখন লবণ হয়ে যাবে 16.662 গ্রাম। এই পরিমাণ লবণ ডিজলভ থাকবে, বাকি লবণ নিচে জমা হবে। বাকি লবণ আর ওই পানি ধরে রাখতে পারবে না, অতএব লবণ জমা হবে। তোমরা এই পর্যন্ত হয়তো দেখতে পাচ্ছ কিনা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি একদম লাস্টের জায়গাটা দেখতে পাচ্ছি? তোমরা কি একদম শেষের জায়গাটা দেখতে পাচ্ছ? না হলে আমি উপরে লিখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, বোধহয় 16.662 অনেকেই লিখেছো, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে লবণ জমা হবে, লবণ জমা হবে কতটুকু? আগে লবণ ছিল 22.23 বিয়োগ 16.662, বিয়োগ করলে যা থাকবে অতটুকু লবণ আমরা নিচে পেয়ে যাব। তাহলে 22.23 বিয়োগ 16.662, 5.568, 5.568 গ্রাম, 5.556, ওই একই কথা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করলাম ঐকিক নিয়মের মাধ্যমে সমস্যাটিকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। ঠিক একই নিয়মের আরেকটি অঙ্কে এখন যাব, তবে সেটি আমরা সূত্রে যাব। তোমাদের একটু বলতে হবে যে কারো প্রবলেম হয়েছে কিনা, কারণ একজন গার্ডিয়ান এরকম একটা কথা বলেছিলেন যে একটু কথা বললে ভালো হয়। তা আমরা কথাটা কমেন্টসেই সেরে নিব, কিছু তো করার নাই। হ্যাঁ, আকাশ বলেছো ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা, ভেরি গুড, কুশলতাই। না স্যার, বুঝেছি। আচ্ছা, বৈশাখীও বলেছো নো প্রবলেম স্যার। নিশাত, নো প্রবলেম। আচ্ছা, সুরভিও তাই, ক্লিয়ার স্যার। অসুবিধা হয়নি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সবার কাছ থেকেই পজিটিভ রেসপন্স পেয়েছি। তো এখন ওই কথাটা লেখায় সারতে হবে, কেমন আগের কালের জিনিস, যে আমরা যেভাবে মানে আগে তো চিঠি দেয়া হতো, কথাটা লিখে সারা হতো, আমরা সেটাই করলাম। ওকে, আরেকটি প্রবলেমে যাব, তবে সেটি আমরা সূত্র ইউজ করব, একই জিনিস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার যাচ্ছি হচ্ছে 6 নাম্বার প্রবলেমে। দেখো 6, তাহলে 6, তাহলে পেজ 23, ম্যাথ নাম্বার 6। আমরা শীটের 23 নাম্বার পেজের 6 নাম্বার ম্যাথে যাচ্ছি। এবার ওরা বলল 25 ডিগ্রি সেলসিয়াস ও 35 ডিগ্রি সেলসিয়াস এ দ্রাব্যতা 65
ও 85। তাহলে 25 এবং 35 এই তাপমাত্রায় দ্রাব্যতা 65 এবং 85। এখন আমাদেরকে যে তথ্যটা তারা দিল 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কত গ্রাম লবণ কেলাসিত হবে, মানে কেলাসিত হয়ে নিচে জমা হবে। সমস্যাটা হচ্ছে এটা, একটু দেখো এবার 25 আর 35 দুইটা টেম্পারেচার। 25-এ তারা দ্রাব্যতা বলেছে 65 আর 35-এ দ্রাব্যতা 85। আমাদেরকে যে জিনিস সাপ্লাই দেয়া হয়েছে সেটা কি? 35 ডিগ্রি তাপমাত্রার 120 গ্রাম কি সম্পৃক্ত দ্রবণ, স্যাচুরেটেড সলিউশন। তো এইটা দেয়া হয়েছে, বলেছে 35 থেকে তুমি 25-এ নিয়ে যাও। যদি 35 থেকে তুমি 25-এ নিয়ে যাও, কতটুকু লবণ আমরা নিচে পাবো, এটি হচ্ছে কাজ। এখন আমরা যদি এটার ভেতরে প্রবেশ করি, আসো এবার কিন্তু বলেছি আমরা সূত্র ইউজ করব। কেমন? আমরা সূত্র ইউজ করব। তাহলে 25 আর 35 দ্রাব্যতা 65 আর 85। আমাদেরকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 120 গ্রাম দ্রবণ দেয়া হয়েছে। কাজ করতে হবে এইটা নিয়ে। 25-এ আনবো, কত গ্রাম লবণ জমা হবে। ওকে, আসো আমরা তাহলে এবার সূত্র ভিত্তিক যাচ্ছি। প্রথম কোথায়? তাহলে 35 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে তাহলে আমরা প্রথম 35-এ যাচ্ছি। আমরা জানি দ্রাব্যতা S ইকুয়াল 100 m ডিভাইডেড বাই m মাইনাস m। এই সূত্রটা আমরা জানি। আমি আবারও সবকটা পদ বলছি। H হচ্ছে দ্রাব্যতা, 100 তো 100। M হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর, কঠিন পদার্থের ভর, লবণের ভর। তাহলে M হচ্ছে লবণের ভর, দ্রব্যের ভর, কঠিন পদার্থের ভর, তবে গ্রামে। এই ক্যাপিটাল M হচ্ছে দ্রাবক আর দ্রব্য, এই দুটো মিলে যে দ্রবণ হয় সেই দ্রবণ হচ্ছে M, আর এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ। তাহলে ক্যাপিটাল M হচ্ছে দ্রবণ, এই যে সম্পৃক্ত দ্রবণ 120, এইটা দ্রবণ, এইটা হচ্ছে ক্যাপিটাল M। ওর মধ্যে যে কয় গ্রাম লবণ আছে এটা স্মল m, আর দ্রবণ থেকে দ্রব্য বিয়োগ করলে m মাইনাস m, এটা হবে দ্রাবকের পরিমাণ। তার মানে কি? মানে হচ্ছে m ইকুয়াল গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর, ক্যাপিটাল M গ্রামে প্রকাশিত দ্রবণের ভর, আর m মাইনাস m সমান সমান গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। তাহলে তিনটা উপাদান, তিনটা জিনিস। এবার আসো 35 ডিগ্রি সেলসিয়াসে দেখো দ্রাব্যতা হচ্ছে 85, কাজে S, ওকে আসো S হচ্ছে 85 সমান সমান 100 ইনটু m। আমরা তো m ই বের করতে চাই, এবার আসো m মাইনাস m, এটা হচ্ছে দ্রাবক, সেটা আমাদেরকে ওরা দেয়নি। ওরা আমাদেরকে বলেছে
120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তার মানে এম হচ্ছে দ্রবণ, তাহলে এইটা হচ্ছে 120 বিয়োগ এম, এইটুকু আমরা জানি। দেখো আমরা যে উপাদানগুলো 35 এ নিলাম, সেটাই 35 এ দ্রাব্যতা হচ্ছে সলিবিলিটি 85, এম তো বের করব, আর 35 এর দ্রবণ হচ্ছে 120, কাজে ক্যাপিটাল এম 120 বিয়োগ এইটা। এখন যদি আমরা কাজ করি তাহলে 100 এম ইকুয়াল, তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে যেটা দাঁড়াবে 85 ইন্টু 120 সমান সমান 10,200 বিয়োগ 85 এম, বা ওইটা এখানে আসলে যোগ হয়ে যাবে, তাহলে 185 এম ইকুয়াল 10,200, তাহলে এম সমান সমান 10,200 ভাগ 185, তাহলে দাঁড়ালো হচ্ছে 55.135 গ্রাম। তাহলে এই যে 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তার মধ্যে এইটুকু লবণ, বাকিটা হচ্ছে পানি, তাহলে দ্রাবকের পরিমাণ, দ্রাবক বা পানি বলি এটাই ভালো, পানির পরিমাণ, তাহলে পানির পরিমাণ হচ্ছে 120 বিয়োগ 55.135 গ্রাম ইকুয়াল, তাহলে 120 বিয়োগ 55.135, তার মানে হচ্ছে 64.865 গ্রাম। এই যে পানিটা, দ্বিতীয় ক্ষেত্রে এই পানি বা দ্রাবক একই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। কেন? পানি তো আর জমা হয় না, জমা হয় লবণ, পানি দুই ক্ষেত্রেই একই থাকে। এই হচ্ছে অঙ্কটার মূল বেসিক জায়গা, যে জায়গাটা ম্যাক্সিমাম, অনেকেই ম্যাক্সিমাম না, কেউ কেউ হয়তো এই জায়গাটাই ভুল করলে করতে পারে, যে প্রথম তাপমাত্রায় দ্রাবক আর দ্বিতীয় তাপমাত্রায় দ্রাবক একই থাকবে, দ্রাবক কমবেও না বাড়বেও না। তাহলে এখন আমরা যাব দ্বিতীয় ক্ষেত্রে। কি দ্বিতীয় ক্ষেত্রে? এবার আমরা যাব 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে সূত্রটা একই, S ইকুয়াল 100 m বাই m মাইনাস m। এখন দেখো 25 এর দ্রাব্যতাটা চেঞ্জ হয়ে গেছে, 25 এর দ্রাব্যতা হচ্ছে 65, তাহলে আমরা এই জায়গাটিতে 65 দিচ্ছি, 100 ইন্টু m। এখন একটু চিন্তা করো তো, দ্বিতীয় পাত্রে পানির পরিমাণ তো একই, পানি কোনটা? m মাইনাস m, এইটাই তো দ্রাবক। এই দ্রাবক এখানে যা আছে এটাই এখানে একই থাকবে, এই জায়গাটা তোমাকে মাথায় ঠিক রাখতে হবে। কেন? প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্রে পানি তো চেঞ্জ হয় না, দ্রাবক তো ঠিকই থাকে। আগের অঙ্কটায় আমরা ওইটা দেখিয়েছি, পানি একই থাকে। তাহলে m মাইনাস m একই থাকবে, কত? 64.865, বা তাহলে 100 m ইকুয়াল তাহলে 65 ইন্টু 64.865, গুণ 64.865, তাহলে হচ্ছে 4216.225। তাহলে m ইকুয়াল এইটা ভাগ 100, তার মানে কি 42.162 গ্রাম, 42.162 গ্রাম। তাহলে এবার আসো, আগে লবণ ছিল 55 গ্রাম, এখন লবণ আছে 42 গ্রাম,
অতএব লবণ জমা হবে। তাহলে লবণ জমা হবে 55.135 বিয়োগ 42.162 সমান সমান। তাহলে আমরা কত গ্রাম লবণ পাবো সেটা জেনে গেলাম। 55.135 বিয়োগ 42.162, তার মানে 12.974 গ্রাম। হ্যাঁ 98197 আসছে, এখানে হয়তো 98 আসছে, হয়তো কোনো পয়েন্ট আমরা নেইনি, এটা হতে পারে। হয়তো কোনো পয়েন্ট আমরা কোনো জায়গায় ক্যালকুলেশনে কিছু অংশ হয়তো বাদ দিয়েছি, তাও হতে পারে হয়তো। তাহলে মোটামুটি ঠিক আছে, 12.9 এটা মূল জায়গাটা ঠিক আছে। তো এখন আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দুইভাবে কাজটা করলাম। প্রথম করেছি ঐকিক, পরে করলাম ইকুয়েশন, সমীকরণ ভিত্তিক, সূত্র ভিত্তিক। দুটোর যে কোনোটা করলেই চলবে। যদি ক্লিয়ার হয় আমরা অন্য অঙ্কে যাব। এই জিনিসটা হেডলাইন দিয়েছি কিন্তু ব্যাখ্যা করা হয়নি, আমরা এটা একটু ব্যাখ্যা করব। এখন কোনটা ভালো, সূত্র নাকি ঐকিক? যেটা ভালো সেটাই করবা। সূত্র ভাল লাগলে সূত্র, ঐকিক ভাল লাগলে ঐকিক। আচ্ছা ওকে, যদি এটা শেষ মানে তোমাদের তোলাটা শেষ হয়ে যায় তাহলে একটু তুলে ফেলো। আমরা হেনরির সূত্রে একটু যেতে চাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ। মানে আচ্ছা, তো দুটোই ভাল লাগে। আচ্ছা দুটো ভাল লাগাই ভালো, যেটা ভাল লাগে সেইটা করবা। আচ্ছা যেটা ভাল লাগে হলেই হলো, তোমার হচ্ছে সমস্যার সমাধান হওয়া দরকার। আচ্ছা ধন্যবাদ। তো আমরা শেষ করলাম। আচ্ছা বলো তো, তোমাদেরকে একটু বলি, আমরা যে কোমল পানীয় খাই, কোক, স্প্রাইট, ফান্টা, 7 আপ, এর মধ্যে পানিতে কি থাকে? এর মধ্যে আমাদের যে তরল লিকুইডটা দেয়, লিকুইডে কি থাকে এবং কিভাবে থাকে? একটু বড় প্রশ্ন, এতগুলো তো লেখা যায় না, কিন্তু তারপরেও কি থাকে সেটা লেখবা, যে এইটা থাকে এবং কিসের জন্য থাকে। আমরা যে কোমল পানীয় খেয়ে থাকি, এই যে কোমল পানীয়গুলো যা ভালো না, শরীরের জন্য ক্ষতিকর, তারপরেও তোমরা খাও, আমরাও খাই, তো এটার মধ্যে কি থাকে, কি কেন থাকে? কেমন আমরা যে কোমল পানীয়গুলো খাই, এই কোমল পানীয়তে, আচ্ছা ভেরি গুড, অলরেডি চলে আসছে, থ্যাংক ইউ। CO2 থাকে, ভেরি গুড CO2 থাকে, থ্যাংক ইউ। হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড থাকে। তো এখন কেউ কার্বনিক অ্যাসিড লিখেছো, আসলে কার্বন ডাইঅক্সাইড বলাটাই বেটার। তো কার্বন ডাইঅক্সাইড থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তো গ্যাস, ওটা তরলে থাকে কিভাবে? ওটা থাকে কিভাবে বলো তো? হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা রাইট। হাই প্রেসারে CO2 থাকে, ভেরি গুড, থ্যাংক ইউ আকাশ। হ্যাঁ ধন্যবাদ, আমার যেটা উত্তর দরকার ছিল, নাইস, আমি পেয়ে গেছি। তাহলে কোমল পানীয়তে CO2 উচ্চ চাপে ওর মধ্যে তরল আকারে রেখে দেওয়া হয়। তার মানে কি, গ্যাসকে উচ্চ চাপে তরল করে গ্যাসীয় পদার্থ তরলে দ্রবীভূত হতে পারে। এখানে বিষয়টা একদমই তাই। তরল দ্রাবকে মানে পানিতে কি, গ্যাসীয় দ্রব্য কার্বন ডাইঅক্সাইড, দ্রব্যের দ্রাব্যতার উপর কিসের প্রভাব? চাপের প্রভাব। তাহলে চাপ দিয়ে দ্রাবকে দ্রব্য দ্রবীভূত করা যায়।
চাপ দিয়ে দ্রাবকে দ্রব্য দ্রবীভূত করা যায়। এখন দেখো তো, তোমাকে আমি দুইটা প্লট দিচ্ছি। এইটার মধ্যে 100 গ্রাম পানি আছে, এটার মধ্যেও 100 গ্রাম পানি আছে, তার মানে দুটোতেই পানি সমান। এখন এখানে CO2 গ্যাস দ্রবীভূত করা হবে, এর মধ্যেও CO2 গ্যাস দ্রবীভূত করা হবে। এখানে যে CO2 দ্রবীভূত করা হচ্ছে তা 5 অ্যাটমসফিয়ার চাপে, না 15। আর এখানে যে CO2 আছে তা ধরে নাও 40 অ্যাটমসফিয়ার চাপে ডিজলভ মানে দেয়া হচ্ছে। বলো তো এ আর বি কোন ক্ষেত্রে অধিক CO2 দ্রবীভূত হবে, যদিও দ্রাবক সমান এবং তাপমাত্রা, দুই ক্ষেত্রেই তাপমাত্রা সমান। তোমরা নিশ্চয়ই সমস্যাটা বুঝেছো। আমি তোমাদের কাছে সমস্যা আকারে একটা জিনিস উপস্থাপন করেছি। এইটা একটা পাত্র এ, এর মধ্যে 100 গ্রাম পানি আছে, এটা একটা বি, এর মধ্যে 100 গ্রাম পানি আছে। উভয় ক্ষেত্রেই দ্রাবক সমান এবং টেম্পারেচারও সমান। এর ভিতরেও CO2, এর মধ্যেও CO2, মানে যে গ্যাসটা দ্রবীভূত করব তাও এক। তবে এই গ্যাসটা 15 অ্যাটমসফিয়ার চাপে ডিজলভ করা হবে, আর এইটা সেখানে 40 অ্যাটমসফিয়ার চাপে ডিজলভ করা হবে। প্রশ্ন করেছি এ বি এর কোন ক্ষেত্রে বেশি করে CO2 জমা হবে? এ বি এর কোন ক্ষেত্রে বেশি CO2 জমা হবে? কি ভিডিও দেখা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে? আচ্ছা, ভেরি গুড। এই তো অ্যান্সার অনেকের কাছ থেকে চলে আসলো। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, অনেকের কাছ থেকেই পেয়েছি। বি, তার মানে কি বলো তো? যদি টেম্পারেচার, তাপমাত্রা, যদি কি তাপমাত্রা স্থির থাকে, তাহলে যদি তাপমাত্রা স্থির থাকে, স্থির তাপমাত্রায় এবং তরল দ্রাবকে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে, যেহেতু দ্রাবক ফিক্সড, তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা চাপ বাড়ালে বেড়ে যায়। যেটা করলাম এটাই হচ্ছে হেনরির সূত্র। এটি হচ্ছে হেনরির সূত্র। তোমাদেরকে ধরতে পারতাম, সামনে হলে হয়তো ভাষা বলতে পারতাম, কিন্তু সেটি আর হচ্ছে না। তাহলে তোমরা যেটা বললা এটাই হেনরির সূত্র হয়ে গেল। তাহলে আমরা সূত্রটা লিখব। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে নির্দিষ্ট তরল দ্রাবকে গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট তরল দ্রাবকে গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা প্রযুক্ত চাপের সমানুপাতিক। তাহলে এটা হেনরির সূত্র। তাহলে হেনরির সূত্রটা কি?
স্থির তাপমাত্রায় নির্দিষ্ট তরল দ্রাবকে গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট তরল দ্রাবকে গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা প্রযুক্ত চাপের সমানুপাতিক। অর্থাৎ চাপ বাড়ালে গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা বেড়ে যায়। চাপ বাড়ালে গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা বেড়ে যায়। এখন আসো আমরা হেনরির সূত্রটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবার দেখো তাহলে যদি দ্রাব্যতা সমান সমান এস এবং প্রযুক্ত চাপ ইকুয়াল পি হয়, তবে এস সমানুপাতিক পি। তাহলে যদি দ্রাব্যতা এস হয়, সলিবিলিটি এস, আর যে চাপ দেয়া হয়েছে প্রেসার সেটা যদি পি হয়, তাহলে এস প্রপোর্শন পি। আমরা জানি এইটা সমানুপাতিক উঠে গিয়ে একটা ধ্রুবক আসে। আমরা ধ্রুবকটাকে কে এইচ বললাম, এটাকে হেনরি ধ্রুবক বলা হয়, হেনরি কনস্ট্যান্ট। হেনরির ধ্রুবক বলা হয়, হেনরির কনস্ট্যান্ট। এটা একটা সমানুপাতিক ধ্রুবক কে এইচ, এটাকে হেনরির ধ্রুবক বলে। তাহলে কে এইচ কে হেনরির ধ্রুবক বলে। এখন যদি আমরা এই ধ্রুবকটা সম্পর্কে কিছু জানতে চাই, তাহলে কি দাঁড়াবে? কে অফ এইচ ইকুয়াল এস বাই পি। কে অফ এইচ ইকুয়াল এস বাই পি। এখন যদি ব্যাপারটা এই হয় যে এটার মান কি হবে, কে এইচ এর মান কি হবে, দেখো যদি ব্যাপারটা এইরকম হয়, 100 গ্রাম পানিতে যদি চাপ প্রেসার 1 অ্যাটমসফিয়ার হয়, আর যদি দ্রাব্যতা এস হয়, তাকাও 100 গ্রাম পানি, একটু তাকাও, 100 গ্রাম পানি, দ্রাব্যতা এস এবং চাপ 1 অ্যাটমসফিয়ার। তাহলে এইটা হবে কি, দেখো পি তো ফিক্সড হয়ে গেল 1 অ্যাটমসফিয়ার, এটা প্রতি 1 অ্যাটমসফিয়ার চাপে দ্রাব্যতার যে মান সেইটাই হয়ে যাবে কে এইচ এর মান। তাহলে এইটা হবে, এটা একটা পরিমাণ, গ্রাম পার কতটুকু পানিতে, 100 গ্রাম পানিতে। তাহলে গ্রাম পার 100 গ্রাম ওয়াটার পার অ্যাটমসফিয়ার। তাহলে এইটা হবে গ্রাম পার 100 গ্রাম ওয়াটার পার অ্যাটমসফিয়ার। অর্থাৎ হেনরির ধ্রুবকটা যে মানটা, সেইটা গ্রাম পার 100 গ্রাম ওয়াটার পার অ্যাটমসফিয়ার। এটা একটা ধ্রুবক মান। এটা এই মানটা শর্ত সাপেক্ষে ধ্রুবক। কেন? দ্রাবক চেঞ্জ করলে চেঞ্জ হয়, দ্রব্য চেঞ্জ করলে চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ করলেও চেঞ্জ হয়ে যায়। তাহলে এটি শর্ত সাপেক্ষে ধ্রুবক। এটার মান তাপমাত্রার উপর নির্ভরশীল, দ্রাবকের উপর নির্ভরশীল, দ্রব্যের উপর নির্ভরশীল। এই জন্য এটা শর্ত সাপেক্ষে ধ্রুবক। তাহলে আমরা কথাটা এইভাবে বলবো, গ্রাম পার 100 গ্রাম ওয়াটার পার অ্যাটমসফিয়ার। কেমন? হেনরির ধ্রুবক। এখন হেনরির সূত্র প্রযোজ্যের কিছু সীমাবদ্ধতা আছে, শর্তাবলী বা কি সেইটা? এক, যদি তরল দ্রাবকে গ্যাসীয় পদার্থ দ্রবীভূত করব, যদি পার্সোনালি ওই গ্যাসটা নরমালি প্রচুর পরিমাণে দ্রবীভূত হয়, চাপই দেওয়ার দরকার নেই, তাহলে হেনরির সূত্র প্রযোজ্য হবে না। চাপই দিব না, তার আগেই ডিজলভ, তো চাপের অ্যাপ্লিকেশনই নাই। তাহলে যে সকল গ্যাসীয় পদার্থ দ্রাবকে অত্যাধিক পরিমাণ দ্রবণীয়, তাদের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য না।
তাহলে কি, যে সকল গ্যাস তরল দ্রাবকে অধিক মাত্রায় দ্রবণীয়, যে সকল গ্যাস তরল দ্রাবকে অধিক মাত্রায় দ্রবণীয়, অধিক মাত্রায় দ্রবণীয় তাদের ক্ষেত্রে এর সূত্র প্রযোজ্য নয়। যেমন HCl, অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড, এই জাতীয় গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তাহলে যে সকল তরল দ্রাবকে অধিক, যে সকল গ্যাস তরল দ্রাবকে অধিক মাত্রায় দ্রবণীয়, কে সেটা তো লাগবেই, আমরা গ্যাসটা বাদ দিয়েছি। তাহলে যে সকল গ্যাস তরল দ্রাবকে অধিক মাত্রায় দ্রবণীয় তাদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য না। যদি চাপের তাপমাত্রার মান অত্যাধিক বেশি থাকে সেক্ষেত্রেও এটি প্রযোজ্য না। তাপমাত্রা অধিক উচ্চ হলে, তাপমাত্রা স্থির তাপমাত্রা, কিন্তু সেটা যদি মান অনেক বেশি হয়, তাপমাত্রা অধিক উচ্চ হলে সূত্র প্রযোজ্য নয়। তাহলে যদি তুমি টেম্পারেচার অনেক বেশি দাও তাও হবে না। আর যে সকল গ্যাস ডিজলভ হতে অত্যাধিক বেশি পরিমাণ চাপ লাগে তাদের ক্ষেত্রেও এটা হবে না। তাহলে যে সকল গ্যাসের চাপ অত্যাধিক বেশি, যে সকল গ্যাস ডিজলভ হতে চাপ অনেক বেশি লাগে তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য না। মানে সহজে দ্রবণীয় হতে চায় না, প্রচুর পরিমাণে চাপ লাগে। তাহলে যে সকল গ্যাস দ্রবীভূত হতে অত্যাধিক উচ্চ চাপ প্রয়োজন, যে সকল গ্যাস দ্রবীভূত হতে উচ্চ চাপের প্রয়োজন হয়, উচ্চ চাপের প্রয়োজন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য নয়। যদি ওই গ্যাসীয় উপাদানটা দ্রাবকের সাথে রাসায়নিক বিক্রিয়া করে প্রযোজ্য নয়। গ্যাসটি দ্রাবকের সাথে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করলে, তাহলে গ্যাসটা যদি দ্রাবকের সাথে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে, অথবা গ্যাসটি যদি সংযোজিত বা বিয়োজিত হয়। 5, গ্যাসটি সংযোজিত বা বিয়োজিত হলে, তাহলে গ্যাসটি দ্রাবকের সাথে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করলে, গ্যাসটি সংযোজিত বা বিয়োজিত হলে তাহলে সূত্রটি প্রযোজ্য নয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা হেনরির সূত্রের সীমাবদ্ধতাটাও ব্যাখ্যা করলাম। দেখি আর একটা দুইটা অঙ্কে যাওয়া যায় কিনা। 5 মিনিট আছে। একটা আপেক্ষিক গুরুত্বের একটা অঙ্ক অল্প একটু বোঝাবো। 4 নাম্বার, আপেক্ষিক গুরুত্বের সামান্য একটু একটা জিনিস একটু বুঝবো সুপ্রিয় শিক্ষার্থীরা। দেখো 4-এ বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 মিলিলিটার দ্রবণে
12.5 গ্রাম লবণ দ্রবীভূত আছে। তাহলে লবণটির দ্রাব্যতা কত? ওকে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 মিলিলিটার দ্রবণে 12.5 গ্রাম লবণ দ্রবীভূত আছে। আচ্ছা, তোমাদেরকে আবার একটা প্রশ্ন করি। আমরা বাজার থেকে তেল কিনে আনি, বলতো 1 লিটার তেল যদি দাঁড়িপাল্লায় পরিমাপ করা হয় তাহলে কি 1 কেজি হবে, না কম হবে, নাকি বেশি হবে? 1 লিটার তেল, কয় লিটার? 1 লিটার তেল সমান সমান 1 কেজি, নাকি 1 কেজির কম, নাকি 1 কেজির বেশি? 1 লিটার তেল এটা কেজিতে পরিমাপ করলে, মানে আয়তনকে ভরে যদি ট্রান্সফার করি, আচ্ছা ভেরি গুড, অলরেডি আনসার পেয়ে গেছি। নিশাদ বলেছ কম হবে, পারভিন বলেছ 1 কেজি হবে, তারপরে সাথী বলেছ কম হবে, কম ম্যাক্সিমাম। আবার কেউ কেউ বলেছ হ্যাঁ আসলে কম হবে, আসলে কম হবে। কেন? লিটার হচ্ছে আয়তনের মাপ আর কেজি হচ্ছে ভরের মাপ। সিজিএস একক যদি হয় তাহলে সমান, কিন্তু যদি আপেক্ষিক গুরুত্ব উল্লেখ থাকে তাহলে সমান না। এবার একটু বোঝো, যদি কোনো পদার্থের ওরা বলে দেয় যে আপেক্ষিক গুরুত্ব 1.25, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে 1 মিলিলিটার যদি তরল হয়, ভরে ট্রান্সফার করলে ওইটা হবে 1.25 গ্রাম। একটু ভালো করে বুঝে নাও এটা। তাহলে 1 মিলিলিটার এটা যদি তরল হয় তাহলে একই জিনিস তুমি যদি ভরে ট্রান্সফার করো তাহলে হবে 1.25 গ্রাম। এই হচ্ছে ডিফারেন্স। তার মানে কোন পদার্থের আপেক্ষিক গুরুত্ব 1.25, এর অর্থ হচ্ছে ওই পদার্থের 1 মিলিলিটারের ভর করলে 1.25 গ্রাম হবে, মানে ভর বেশি হবে, গ্রামটা বেশি হবে, গ্রামে বেশি হবে। 1 মিলিলিটারের ভর হবে 1.25 গ্রাম। তাহলে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে আপেক্ষিক গুরুত্ব, তাহলে আমরা কথাটা এইভাবে আনি, তোমাদেরকে সূত্র দিয়েও বোঝাই দিব। তাহলে আপেক্ষিক গুরুত্ব 1.25 অর্থ হচ্ছে ওই পদার্থের 1 মিলিলিটার এর ভর 1.25 গ্রাম। ওই পদার্থের 1 মিলিলিটারের ভর 1.25 গ্রাম। এখন দেখো, আমরা আরেকটা সূত্র জানি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। সেই ক্ষেত্রে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বকে এক হিসেবেই বিবেচনা করা হয়, কিন্তু আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি। তো সেই রো এই ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তাহলে আপেক্ষিক গুরুত্ব সমান সমান ভর বাই আয়তন। দেখো, ভর এইটা গ্রাম, আয়তন এইটা মিলিলিটার। তাহলে দেখো, আমি গ্রাম থেকে ভর, গ্রামকে মিলিলিটারে, মিলিলিটারকে ভরে ট্রান্সফার করা যায়। এবার আসো, আমাদের যে সমস্যাটা ছিল সেটার মধ্যে যদি যাই, কেমন? ওরা বলল 30 ডিগ্রি তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 মিলিলিটার, এই 50 মিলিলিটারের মধ্যে 12.5 গ্রাম লবণ আছে। এবার আসো, 50 মিলিলিটার এটা তো আয়তন, আর 12.5 এটা গ্রাম, যার জন্য এই আয়তন থেকে গ্রামকে এই জায়গায় বিয়োগ করা যাচ্ছে না। এই জন্য আমরা একরকম বানিয়ে দিব। তাহলে এবার আসো,
গ্রাম আছে, আমরা এটাকে গ্রামে ট্রান্সফার করব দ্রবণটাকে। তাহলে আপেক্ষিক গুরুত্ব 50 মিলি, আপেক্ষিক গুরুত্ব 1.25, দ্রবণের আয়তন 50 মিলিলিটার। তাহলে দ্রবণের আয়তন সমান সমান 50 ml। আপেক্ষিক গুরুত্ব 1.25 হওয়ায় 1 মিলিলিটার এর ভর 1.25 গ্রাম, অতএব 50 মিলিলিটারের ভর 1.25 গুণ 50। তাহলে যার আয়তন 50 মিলিলিটার সেইটাকে ভরে ট্রান্সফার করলে কত হবে সেইটা বের করছি আগে। তাহলে 50 গুণ 1.25, তার মানে 62.5 গ্রাম। তার মানে যার আয়তন 50 মিলিলিটার সেটা যদি ভরে ট্রান্সফার করি তাহলে হবে 62.5 গ্রাম। আচ্ছা, ওকে, এই 62.5 গ্রাম ভর, ওর মধ্যেই তো আছে 12.5 গ্রাম। তাহলে লবণের পরিমাণ, অতএব লবণের পরিমাণ, তাহলে লবণের পরিমাণ দাঁড়ালো 62.5 বিয়োগ 12.5, এবার দুটোই গ্রাম, তাহলে বিয়োগ করলে 50 গ্রাম হবে। তাহলে আমরা লবণ না, সরি, এটার মধ্যে হচ্ছে লবণের পরিমাণ তো এইটাই, লবণের পরিমাণ তো ওইটা, এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ। তাহলে আমরা দ্রাবকের পরিমাণ পেয়ে গেলাম 50 গ্রাম, মানে 50 গ্রাম পানি আছে, দ্রাব্যতা তো বের করতে হয় 100 গ্রাম পানিতে, এই জন্য আমাদের দ্রাবক বের করতে হয়েছে, দ্রাবক বের করতে হয়েছে। এবার দেখো, আমরা তাহলে বলতে পারি 50 গ্রাম যে পানি, এর মধ্যেই লবণ আছে 12.5 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 50 গ্রাম পানিতে লবণ থাকে 12.5 গ্রাম, আর 100 গ্রাম পানিতে যা থাকবে ওইটাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে 12.5 গুণ 100 ভাগ 50, 12.5 গুণ 100 ভাগ 50, 12.5 গুণ 100 ভাগ 50, তার মানে 25। অর্থাৎ তাহলে ওই যে লবণটির দ্রাব্যতা 25, তাহলে লবণটির দ্রাব্যতা 25, অতএব লবণটির দ্রাব্যতা সমান সমান 25। তো আমরা চেষ্টা করলাম, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করেছি আপেক্ষিক গুরুত্ব রিলেটেড একটি সমস্যার সমাধানের জন্য। বাকিগুলো তোমরা একটু বাসায় নিজেরা করার চেষ্টা করো। আগামী ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দ্রাব্যতার গুণফলে যাব, দ্রাব্যতার গুণফলে যাব। তোমাদের এইটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? আপেক্ষিক গুরুত্বের এইটা, তোমাদের আপেক্ষিক গুরুত্বের এইটাও ক্লিয়ার হয়েছে কিনা সুপ্রিয় শিক্ষার্থীরা? আপেক্ষিক গুরুত্বের এইটাও ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, ভেরি গুড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি আজকে পর্যন্তই রাখব। তোমাদেরকে আবারও শুভেচ্ছা। বিধাতা আমাদের এই করোনার এই সময়ে তিনি আমাদের সুস্থ রাখুন, কারণ তার নিয়ামতের উপরে, তার ভরসার উপরে আমাদেরকে নির্ভরশীল হতে হবে। এই জন্য আমাদের সকলকে, যারা অসুস্থ তারা ভালো হয়ে আসুক, এবং আমরা যারা আছি তারাও যেন আমরা ভালো থাকতে পারি, বিধাতার কাছে সেই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।